গোপালগঞ্জে এনসিপির সমাবেশে রক্তাক্ত সহিংসতা, দিয়াবাড়ি ফাইটার জেট বিধ্বস্ত ট্র্যাজেডি, ফ্যাসিস্ট হাসিনাকে দুষছেন জনতা। এবং সর্বশেষ জানাবো মাইলস্টোন ট্র্যাজেডি, F7 BGI কেনার পেছনে দুর্নীতি দায় কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে রক্তাক্ত সহিংসতা, দিয়াবাড়ি ফাইটার জেট বিধ্বস্ত ট্র্যাজেডি, ফ্যাসিস্ট হাসিনাকে দুষছেন জনতা। ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা। ক্ষমতা হারানোর পর দেশের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা। এর ধারাবাহিকতায় এনসিপির সমাবেশে হামলা চালায় হাসিনার পোষা খুনি সন্ত্রাসীরা। এদিকে রাজধানীর দিয়াবাড়িতে একটি ফাইটার জেট বিধ্বস্তের ঘটনায় 31 জনের মৃত্যু এবং 170 জনের মতো আগুনে পুড়ে যাওয়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পেছনে ক্ষমতায় থাকাকালে ফ্যাসিবাদী হাসিনার তৈরি চরম অব্যবস্থাপনা এবং দুর্নীতিকে দায়ী করা হচ্ছে। জানা যায়, প্রশিক্ষণ বিমানগুলো অনেক পুরাতন হয়ে গেছে। অনেকদিন ধরে রক্ষণাবেক্ষণ করে দেশপ্রেমিক বিমান বাহিনী কোনোভাবে চালিয়ে রেখেছে এমনটি ধারণা নেটিজেনদের। কেননা গত 17 বছরের বিমান বাহিনীর উন্নয়নে কোনো কাজই করে নাই হাসিনা। ভারতের গোলামি করার জন্যই সেই বিমান বাহিনীকে দুর্বল করে রেখে গেছে বলে মন্তব্য করেন সচেতন মহল। আমাদের অসীম সাহসী ফাইটার পাইলটেরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই পুরনো বিমানগুলো চালাচ্ছেন। বিগত কয়েক বছরে অল্প সময়ের ব্যবধানে অনেকগুলো বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। 3 থেকে 4 মাস আগে চট্টগ্রামে একজন অভিজ্ঞ প্রশিক্ষক বিমান বিধ্বস্ত হয়ে মারা যান। দিয়াবাড়ি মর্মান্তিক এই দুর্ঘটনার পরপরই ফেসবুক, টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য পোস্ট, মন্তব্য এবং হ্যাশট্যাগ দেখা যায়, যেখানে এই দুর্ঘটনার নিন্দা জানানো হয়। নেটাগরিকরা দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। একই সাথে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি তুলেছেন। জনগণের অভিযোগ, প্রতিরক্ষা খাতে ব্যাপক দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে দেশের সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। তারা মনে করছেন এই দুর্ঘটনা তারই ফল। প্রতিরক্ষার সরঞ্জাম ক্রয়ে অনিয়ম এবং পুরাতন ও ত্রুটিপূর্ণ সরঞ্জামের ব্যবহারকে এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এমন অভিযোগও রয়েছে, খুনি হাসিনার আমলে সামরিক বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার কারণে তাদের পেশাদারিত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে এমন দুর্ঘটনা ঘটেছে। অনেকের মতে, সাবেক আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে বিভিন্ন খাতে ব্যাপক দুর্নীতি এবং অব্যবস্থাপনা হয়েছে, যার প্রভাব সামরিক বাহিনীতেও পড়তে পারে। বিমান ক্রয়ের স্বচ্ছতা, রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণ ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে মনে করছেন সরকারের সামগ্রিক অদক্ষতা এবং দুর্নীতির কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। এদিকে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে গত বুধবার অনুষ্ঠিতব্য শান্তিপূর্ণ সমাবেশটি ভয়াবহ হামলার শিকার হয়। পরিকল্পিতভাবে সংঘটিত এই হামলার পেছনে ছিল ভারতের রাজধানী দিল্লিতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার সরাসরি নির্দেশনা, এমনটাই দাবি এনসিপি নেতাদের। সূত্র জানায়, একাধিক টেলিফোন সংলাপ এবং অডিও বার্তায় শেখ হাসিনা গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে রুখে দেওয়ার নির্দেশ দেন তার দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। তার নির্দেশে মূল দায়িত্ব পান নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের 2 শীর্ষ নেতা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল এবং সভাপতি নিউটন মোল্লা। এক অডিও বার্তায় হাসিনাকে পিয়ালকে বলতে শোনা যায়, ওরা টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভাঙবে বলেছে। আগে 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দিয়েছে, বা টুঙ্গিপাড়ায় আসছে। বসে আছো কেন? গোপালগঞ্জের মাটি থেকে যেন কেউ ফিরে যেতে না পারে ওরা। আরেকটি অডিও বার্তায় নিউটন মোল্লাকে শেখ হাসিনা বলেন, পিরোজপুর, খুলনা, ফরিদপুর সহ আশপাশ থেকে এনসিপি কর্মীরা গোপালগঞ্জে আসছে। যেভাবেই হোক প্রতিহত করো, কেউ যেন জীবিত না ফেরে। এসব নির্দেশনার পরের দিন সকাল থেকেই গোপালগঞ্জে শুরু হয় সহিংসতা। এনসিপির সমাবেশ শুরু হওয়ার আগেই মঞ্চ ভাঙচুর, গাড়িবহরে হামলা এবং পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব হামলার নেতৃত্ব দেন আতাউর রহমান পিয়াল এবং নিউটন মোল্লা। একই দিনে শহরের বিভিন্ন স্থানে চলে গুলিবর্ষণ, বোমা হামলা এবং
সরকারি অফিসে ভাঙচুর। গোপালগঞ্জ কারাগারে হামলার চেষ্টা করে নিউটন মোল্লা এবং তার অনুসারীরা, যেখানে আটক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম। পুলিশ ও সেনাবাহিনীর কঠোর অবস্থানে সেই হামলা প্রতিহত হয়। ইউএনওর গাড়িতে হামলার নেতৃত্ব দেন যুবলীগ নেতা মাসুদ রানা। গোপালগঞ্জ জেলা ও আশেপাশের জেলা উপজেলায় ছড়িয়ে থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই সহিংসতায় সরাসরি অংশ নেন। পালিয়ে থাকা শেখ হাসিনার সঙ্গে এই সময় সমন্বয় করেন কলকাতা, লন্ডন ও ঢাকায় অবস্থানকারী আওয়ামী লীগের শীর্ষ নেতারা। কলকাতা থেকে মাঠ পর্যায়ের তৎপরতা মনিটর করেন তার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম। লন্ডনে বসে গোপন বৈঠক এবং ভার্চুয়াল নির্দেশনা দেন প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান ও ইকবাল হোসেন অপু। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন কলকাতা থেকে ফেসবুক লাইভে এসে এনসিপির কর্মসূচিতে হামলার নির্দেশনা দেন। নারী নেত্রীদের মধ্যে এই কাজে ভূমিকা রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ইয়াসমিন আলম, যাকে পরবর্তীতে পুলিশ আটক করে। মার্চ টু গোপালগঞ্জ নামে ঘোষিত এই কর্মসূচি ব্যাহত হলেও এনসিপি নেতাকর্মীরা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। গোপালগঞ্জে হামলার পর তাদের পরবর্তী গন্তব্য ছিল শরীয়তপুরের জাজিরা। এই হামলার পেছনে কেন্দ্রীয় থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে জড়িত ছিলেন তার বিস্তারিত তথ্য উঠে এসেছে একাধিক অডিও, ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানে। এনসিপি বলছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি দলীয় সন্ত্রাসের উদাহরণ, যার মূল কারণ স্বয়ং শেখ হাসিনা। মাইলস্টোন ট্র্যাজেডি, F7 বিজিআই কেনার পেছনে দুর্নীতি দায় কার? উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি F7 বিজিআই যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 20 জন, আহত হয়েছেন আরও 1.5 শতাধিক। ভয়াবহ এই দুর্ঘটনা কেবল একটি যান্ত্রিক ত্রুটির ফল নয়, পেছনে রয়েছে দীর্ঘদিন ধরে চলে আসা অস্ত্র কেনা নিয়ে দুর্নীতির একটি গোপন অধ্যায়, যেটি বাংলাদেশের নিরাপত্তার চেয়ে লুটপাটকে অগ্রাধিকার দিয়েছে। চীনের তৈরি এই F7 বিজিআই যুদ্ধ বিমানগুলো 2011 সালে শেখ হাসিনার সরকারের সময় চীনের কাছে থেকে কেনা হয়। বিমান বাহিনী তখন 16টি যুদ্ধ বিমান সংগ্রহের সিদ্ধান্ত নেয়। 2013 সালে এগুলো বহরে যুক্ত হলেও একই বছর চীন এই মডেলের উৎপাদন বন্ধ করে দেয়। প্রশ্ন জাগে, যখন বিশ্বের অধিকাংশ দেশ এই পুরনো প্রযুক্তির ফাইটার থেকে সরে আসছে, তখন বাংলাদেশ কেন এমন একটি বিমানে বিনিয়োগ করলো? বিশ্লেষকরা বলছেন F7 বিজিআই আদতে সোভিয়েত যুগের MiG-21 এর আধুনিকায়িত সংস্করণ মাত্র। এমন একটি মডেল যার উৎপাদন চীন নিজেই বন্ধ করে দিয়েছে, সেটিকে আধুনিক যুদ্ধ বিমান হিসেবে উপস্থাপন করে কেনা হয়েছিল। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এই বিমানকে কম খরচে তৈরি বলে উল্লেখ করেছে, যা একটি স্পষ্ট ইঙ্গিত দেয় মানবিক নিরাপত্তা নয়, বরং কম বাজেটে চুক্তি করাই ছিল প্রধান বিবেচ্য। এই কম দামের চুক্তির আড়ালে ছিল একাধিক কমিশন ভিত্তিক লেনদেন। প্রতিরক্ষা খাত সবসময় বাংলাদেশের সবচেয়ে গোপনীয় এবং জবাবদিহিতাহীন খাতগুলোর একটি। দীর্ঘদিন ধরে চলে আসা অভিযোগ অনুযায়ী অস্ত্র ও যুদ্ধ বিমান কেনাকাটায় বড় অঙ্কের ঘুষ লেনদেন হয়, যেটা শুধু সামরিক বাহিনীর কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা নয়, রাজনীতিকদের সাথেও ভাগাভাগি হয়। শেখ হাসিনার সময় এ ধরনের কেনাকাটায় কোনো জবাবদিহিতার ব্যবস্থা ছিল না। সংসদে এই চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি, এমনকি গণমাধ্যমেও তেমনভাবে প্রশ্ন তোলেনি। আজকের এই ভয়াবহ বিমান দুর্ঘটনা সেই দুর্নীতির কুফল হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর কল রেকর্ড বলছে, গত এক দশকে অন্তত 3টি F7 সিরিজের বিমান দুর্ঘটনায় পড়েছে। 2018 সালে মধুপুরে এবং 2021 সালে বঙ্গোপসাগরে ঘটে আরও 2টি দুর্ঘটনা, যেখানে বিমানের মডেল ছিল একই রকম। এরপরও কেন এই পুরনো ঝুঁকিপূর্ণ মডেল দিয়ে বিমান বাহিনী চালানো হচ্ছে? বিমান দুর্ঘটনার সঙ্গে প্রশ্ন উঠছে সামরিক দক্ষতা ও প্রস্তুতি নিয়েও। একদিকে সরকার মোটা অঙ্কের বাজেট বরাদ্দ করছে, অন্যদিকে পুরনো জীবনহানিকর প্রযুক্তির ব্যবহারই প্রমাণ করে যে প্রকৃত উন্নয়ন নয়, বরং দুর্নীতি ছিল মূল লক্ষ্য। এমন ভয়ঙ্কর ঘটনার পরও সরকার, সেনাবাহিনী বা বিমান বাহিনী থেকে কোনো কার্যকর তদন্তের আশ্বাস আসেনি। বরং আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর একটি দায়সারা বিবৃতিতে বলেছে, বিমানটি উড্ডয়নের 12 মিনিটের মাথায় বিধ্বস্ত হয়। কিন্তু কেন তা হলো? কি কারণে এভাবে একটি যুদ্ধ বিমান রাজধানীর জনবহুল স্কুল এলাকায় বিধ্বস্ত হলো? এর দায় কে নেবে?
শেখ হাসিনা সরকারের শেষ দিকে প্রতিরক্ষা খাত নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। সে আমলে চলাকালীন প্রতিরক্ষা চুক্তিগুলোর স্বচ্ছতা নিয়ে তখনও কোনো তদন্ত হয়নি। হাসিনা নিজেই চীন ও ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো করতেন সরাসরি প্রশাসনিকভাবে কোনোরূপ সংসদীয় অনুমোদন ছাড়াই। এসব চুক্তির আড়ালে কি ছিল তা জানার সুযোগ কখনো জনগণ পায়নি। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুগে প্রতিরক্ষা খাতে প্রযুক্তির পরিবর্তন খুব দ্রুত ঘটে, অথচ বাংলাদেশের মতো একটি দেশ এখনও 1960-এর দশকের রুশ বিমানের উন্নত সংস্করণ ব্যবহার করছে। তা কেবল প্রযুক্তিগত পশ্চাৎপদতা নয়, এটা একটি রাজনৈতিক ব্যর্থতা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।